হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের আলোর প্রতিসরণ এই চ্যাপ্টারের সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমরা কিভাবে পড়বে ফাইনাল পরীক্ষার জন্য, কোন অংশটা গুরুত্বপূর্ণ আছে, কোন অংশ থেকে কেমন প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন কোন অংশ থেকে আসবে, কোথা থেকে 2 নম্বর প্রশ্ন আসবে, 1 নম্বর প্রশ্ন কোথা থেকে আসবে, সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব পুরো ডিটেলসে। আর তোমাদের বইয়ে পুরো দাগ দিয়ে দেখাবো কোন অংশটা পড়বে কোনটা পড়বে না, অর্থাৎ কোনটা ডিপলিভাবে তোমার স্টাডি করতে হবে আর কোনটাকে জাস্ট একবার রিডিং করে নিলেও চলে যাবে। তো সেই হিসাবে টোটাল এই চ্যাপ্টারটা আজ ডিসকাস করব। সেই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো আমি তোমাদের টেক্সট বুক থেকে দেখাবো যে কোন অংশটা পড়বে। তো তোমাদের কাছে যে কোনো প্রকাশনীর বই থাকুক কোনো সমস্যা নেই, আমি পুরো ইউনিট বা সাব ইউনিট বলে দেবো বা টপিকটা দেখিয়ে দেবো তোমাদের কোন টপিকটা তোমরা পড়বে। সেই হিসাবে যার যেই প্রকাশনীর বই আছে সেই প্রকাশনীর বই ওই অংশটা তোমরা দাগ দিয়ে, তো সেই হিসাবে তোমরা দাগ দিয়ে নেবে। ওকে, তো আমরা এবার টেক্সট বুকে যাবো। তো আমরা টেক্সট বুকে চলে এসেছি, দেখে নাও অধ্যায় 2 আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট। আলোর প্রতিফলনটা এবারে সিলেবাসে নেই, তো এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আমি এখানে এই চ্যাপ্টারে A to Z পুরোটাই তোমাদের দাগ দিয়ে দেবো, পুরোটাই বলে দেবো তোমরা কীভাবে পড়বে, কোন অংশটা কীভাবে পড়বে। দেখে নাও, যেভাবে এখানে বলবো সেভাবে যদি পড়ো দেখবে যে অংশটা ভালো করে পড়ো ওখান থেকে যেমনই প্রশ্ন আসুক খুবই সহজে তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে এখানে দেখে নাও প্রথমে কী আছে, সূচনা। তো সূচনাতে এখানে যা দেওয়া আছে দেখে নাও, এগুলো সবই একবার রিডিং পড়বে। ওকে, আমি জাস্ট একবার সিঙ্গেল দাগ দিচ্ছি, মানে এখান থেকে রিডিং পড়বে, রিভাইজ করবে একবার। যদি তোমাদের রিভাইজ করা থাকে পড়া থাকে জাস্ট রিভাইজ করছো বা একবার দেখছো, তাহলে এগুলো পড়া দরকার নেই। আর যদি নতুন থাকে তাহলে এগুলো একবার রিভাইজ দেবে বা একবার রিডিং পড়বে, একবার কী বলতে চাই সেটা বুঝবে। ওকে, তো ডাইরেক্ট এখান থেকে তুমি স্টার্ট করবে প্রতিসরণ সূত্র, স্নেলের সূত্র, যে দুটো সূত্র আছে এই দুটো সূত্র মুখস্থ করবে। আর এখান থেকেই সূত্র এই গাণিতিক রূপটা সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, এইটা মনে রাখবে। তাহলে দেখো, তাহলে এই পেজ থেকে কী করে প্রতিসরণের দুটো সূত্র আর সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, এইটা। ওকে, এইটা হয়ে গেল। মিউটা কী বলে, আলোর প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয় মিউটাকে। ওকে, এটা হলো। তাহলে এখানে আরেকটা বিষয় দেখে নাও, এখানে যে কয়েকটা বিষয় থাকে প্রত্যেকটা সূত্রপাত থেকে নিচে কিছু লেখা থাকে, ওইগুলো হচ্ছে না কিছু বিশেষ ক্ষেত্রগুলো থাকে। এই বিশেষ ক্ষেত্রগুলো দেখে নাও কোন কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয় বা স্নেলের সূত্র কী কী বিষয়ের উপর নির্ভর করে, তো সেইটাই এখানে একটু পড়ে নেবে একবার। এটা গেল দেখে নাও। নেক্সট বিশেষ ক্ষেত্র যেটা বলছিলাম দিয়েছে এখানে দেখে নাও, লম্ব আপতন। তাহলে লম্ব আপতন এইটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে বেশ করে শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন এই জায়গা থেকে প্রায় আসে। ওকে, তো মাধ্যমিকের সাথে দেখে নাও এরকম এসেছিলো, তো ক্লাস 12-ও এরকম হয়তো এমসিকিউ কোশ্চেন দিতে পারে। তো কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়, তো এইটা একবার দেখে নেবে জাস্ট, ব্যাস হয়ে যাবে। নেক্সট আমরা আসছি দেখে না আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তো আপেক্ষিক প্রতিসরাঙ্কই তোমাদের শুধু এইটা পড়তে হবে, এইটা মিউ এ বি ইকুয়াল টু 1 বাই মিউ বি এ। ওকে, মিউ এ বি ইকুয়াল টু 1 বাই মিউ বি এ, এইটা, বা মিউ এ বি ইন্টু মিউ বি এ ইকুয়াল টু 1, এই দুটো গুণফল 1 হয়। এটা একটু দেখে রাখো। ওকে, তারপরে এটা একবার পড়ে নেবে। ওকে, একবার এখানটা জাস্ট রিডিং পড়বে, রিডিং পড়ে শুধু এই ফর্মুলাটা গুরুত্বপূর্ণ। ওকে, আপেক্ষিক প্রতিসরাঙ্কের এই ফর্মুলাটা গুরুত্বপূর্ণ। উদাহরণ দিয়ে দেখে নাও, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 হলে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 3/4 হবে, উল্টো হবে, তাই না? এইটা একটু দেখে নেবে উদাহরণটা। নেক্সট পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক হচ্ছে বায়ু মাধ্যমের সাপেক্ষে যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। সেটা কোনো আলাদা নেই, শূন্য স্থানের সাপেক্ষে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, ব্যাস এইটাই। আর আমরা জানি কি শূন্য স্থানে বা বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়, 1। এটাও এমসিকিউ কোশ্চেন দিয়ে দেয় মাঝে মাঝে, খুব সহজ কোশ্চেন আছে তাহলে এরকম দিয়ে দেয়, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত 1 হয়। তাহলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় কি, পরম প্রতিসরাঙ্ক। ওকে, তাহলে এই গেল এই জায়গাটা। মাধ্যমের আলোকীয় ঘনত্ব এখানে গুরুত্বপূর্ণ নেই, এখানে বাদ দাও এই অংশটা পুরোটাই, জাস্ট এই কটা অংশ জায়গা দেখে নাও, সূত্র, এই ফর্মুলাটা, এই জিনিসটা একবার পড়ে নেবে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক এই ফর্মুলাটা, আর এইটা উদাহরণ পড়ে নেবে, এখানে গল্প শেষ। এখানে নিয়ে আর কিছু, পরের পেজে চলে আসো। পরের পেজে দেখে নাও প্রতিসরাঙ্কের সঙ্গে বিভিন্ন ভৌত রাশির সম্পর্ক। তো এখানটায় দেখে না প্রথম যেটা আছে প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর গতিবেগের সম্পর্ক, এখানে শুধু ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে।
মিউ ইকুয়াল টু সি বাই ভি। সি হচ্ছে কি বায়ু মাধ্যমে আলোর বেগ, আর ভি হচ্ছে কি যে মাধ্যমে আলো যাচ্ছে সেই মাধ্যমে আলোর বেগ। তো এখান থেকে 2 নম্বর একটা অঙ্ক বলে দিলো যে বায়ু মাধ্যমে আলোর বেগ এত, আর কোনো মাধ্যমে প্রতিসরণ এত হলে সেই মাধ্যমের বেগ কত, অর্থাৎ ভি কত হবে। বা কোনো মাধ্যমে আলোর বেগ যদি বলে দেয় তাহলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত, তাহলে মিউ বের করতে বলে, তাহলে সি বাই ভি, মিউ ইকুয়াল টু সি বাই ভি, ব্যাস এইটা মনে রাখলেই হবে। ওকে, তাহলে এটা গেল। এবার যদি আপেক্ষিকের ক্ষেত্রে দেখে নাও, এ বি হলে মিউ এ বি হলে তাহলে মিউ ভি এ বাই ভি বি, ভি এ বাই ভি বি, এইটা মনে রাখবো। তাহলে এই দুটো ফর্মুলা, এটা বায়ু মাধ্যম সাপেক্ষে, আর এটা দুটো আলাদা মাধ্যম। যদি বায়ু মাধ্যম না হয়, একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যাচ্ছে, সেক্ষেত্রে প্রতিসরাঙ্ক মিউ এ বি ইকুয়াল টু ভি এ বাই ভি বি। ওকে, এটা গেল। তাহলে এটা দেখে নেবে। আর এখানে যে পয়েন্টগুলো আছে কিছু 1 2 3, এই 3টে পয়েন্ট একটু ভালো করে পড়ে নেবে কি বলতে চাইছে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন টাইপের আসে। ওকে, এখান থেকে শর্ট কোশ্চেন বা এমসিকিউ 1 নাম্বার বা এমসিকিউ কোশ্চেন আসতে পারে এই জায়গা থেকে। তো এই জায়গাটা একবার রিডিং পড়ে নেবে, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একবার রিডিং পড়ে নেবে। ওকে, এটা গেল। নেক্সট এখানটাই শুধু পরেরটা দেখানো কি আছে যে প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর তরঙ্গদৈর্ঘ্য সম্পর্ক, এই সম্পর্ক শুধু মনে রাখবে, কারণ এমসিকিউ ক্ষেত্রে বলছি। এমসিকিউ ক্ষেত্রে বলতে পারে মাধ্যমে প্রতিসরাঙ্ক এবং আলোর তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী, বা তার ল্যামডার সঙ্গে কী অনুপাত থাকে, তাহলে বর্গের ব্যস্ত অনুপাত দেখতে হবে। মিউ যদি এগুলো এ বি ধ্রুবক বলে দিই, তাহলে মিউ প্রপোর্শনাল টু 1/λ², তাহলে তরঙ্গদৈর্ঘ্যের বর্গের ব্যস্ত অনুপাতিক হয়। এই ফর্মুলাটা জাস্ট একটু মনে রাখবে, মিউ আর ল্যামডার মধ্যে কী সম্পর্কটা। আর এখানটা দেখে নাও, মিউ এ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ, এইটা মিউ শুধু এই মানটা, মিউ এ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ। আশা করি তোমরা এগুলো জানো, এগুলো খুব বেসিক জিনিস, এগুলো তোমরা আগেই জেনে গেছো। তারপরে এখানে আর কিছু গুরুত্বপূর্ণ নেই, তবে এই জায়গাটা একটু দেখে নেবে যে প্রতিসরাঙ্কের সঙ্গে মাধ্যমে তাপমাত্রার সম্পর্ক, কারণ এমসিকিউ শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে যে তাপের সঙ্গে প্রতিসরাঙ্কের কী সম্পর্ক আছে। একবার চোখ বুলিয়ে নেবে, একবার দেখে নেবে, জাস্ট এটা একবার দেখলেই হয়ে যাবে। নেক্সট, তাহলে আমরা পরে চলে এসেছি অংশে, পেজ নাম্বার 581, বা যাদের এই বই নিয়ে শুধু এই সাব ইউনিটটা মেলাবে, আলোক রশ্মির চ্যুতি, আলোক রশ্মির চ্যুতি। ওকে, শুধু চ্যুতিটা কি, ডেল্টা ইকুয়াল টু কি, সেটা ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর, ব্যাস এইটা সোজা কথা মনে রাখবে। চ্যুতি বা ডেভিয়েশন হচ্ছে কি বড় কোণ মাইনাস ছোটো কোণ। ধরো তোমাকে গুলিয়ে দিল, আই মাইনাস আর আপতন কোণটা ছোটো হয়ে গেছে, বড় প্রতিসরণ কোণটা বড় হয়ে গেছে, অর্থাৎ আলো যখন লঘু মাধ্যম ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তো তুমি সেখানে বুঝতে পারছো যে কোনটা থেকে কোনটা মাইনাস করবো। সর্বদা মনে রাখবে চ্যুতিটা হবে কি বড় কোণ থেকে ছোট কোণ বিয়োগ। ওকে, চ্যুতিটা নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ, অর্থাৎ দুটো যদি অ্যাঙ্গেল বলে দেওয়া থাকে সেখানে আমি বড় অ্যাঙ্গেল থেকে ছোট অ্যাঙ্গেলটা বিয়োগ করে দেবো, ওইটা হচ্ছে চ্যুতি, ব্যাস। ওকে, আর বাদ বাকি এত কিছু মনে রাখার প্রয়োজনে, শুধু চ্যুতিটা মনে রাখবে, বড় কোণ থেকে ছোট কোণটার মাইনাস, এটাই চ্যুতি। তো নেক্সট আবার পরবর্তী অংশটা যাবো দেখে নাও, তাহলে এখানে শুধু এই চ্যুতিটা মনে রাখবে। নেক্সট, সমান্তরাল ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। ওকে, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ আছে। ওকে, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বে, এই জায়গাটা বিশেষ করে দেখে নাও। I1 I2, অর্থাৎ এখান কোশ্চেন আসতে পারে যে দেখাও যে সমান্তরাল ফলকের ক্ষেত্রে আপতন কোণ এবং নির্গমন কোণ পরস্পর সমান। I1 হচ্ছে আপতন কোণ, আর হচ্ছে কি I2 হচ্ছে কি নির্গমন কোণ, যেটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই দুটো কোণ পরস্পর সমান হচ্ছে, এইটা দেখতে পাচ্ছ। তাহলে এই একটা কোশ্চেন দিয়ে দিতে পারে এইভাবে। তো সেই জন্যই প্রমাণটা দেখে না, খুবই সহজে, যাদের প্রতিসরণের সিম্পল লজিক যদি জানা থাকে এগুলো খুব সহজ। তারপরে পার্শ্ব সরণটা, এইটা তোমাদের ক্লাস 10-এও ছিল, এতটুকু ক্লাস 10-এ ছিল। পার্শ্ব সরণটা ছিল না, কিন্তু এতটুকু ছিল। ওকে, তো পার্শ্ব সরণটা দেখো, পার্শ্ব সরণটাও করে রাখবে, পার্শ্ব সরণ আপটা এতটুকু দেখে নাও, পার্শ্ব সরণটাও তোমরা একটু দেখে রাখো। ওকে, এবং এর বিশেষ ক্ষেত্রগুলো পড়বে, আর আলো তরঙ্গদৈর্ঘ্যের উপর পার্শ্ব সরণের নির্ভরশীলতা এইটাও পড়বে। ওকে, তাহলে এইগুলো সবই পড়বে, কারণ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ জায়গা, অঙ্ক দিয়ে দিতে পারে, বা এখান থেকে ছোটো ছোটো বিশেষ ক্ষেত্র দিয়েও কোশ্চেন থাকে। সেই জন্য কোনো ডেরিভেশনের বিশেষ ক্ষেত্র, বারবার বলছি, যে কোনো চ্যাপ্টারের যে কোনো টপিকের পর যে বিশেষ ক্ষেত্র বা কেসগুলো আছে সেগুলো একদম বাদ দেবে না, কারণ ওইগুলো থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টই বাদ দেয়। কারণ আমরা দেখেছিলাম অনেক স্টুডেন্ট এগুলো বাদ দেয়, শুধু পার্শ্ব সরণ হয়ে গেল, ব্যাস গল্প অন্যকে চলে গেল। কিন্তু এই বিশেষ ক্ষেত্র থেকে যে এমসিকিউ শর্ট কোশ্চেন আসে সেগুলো অতটা গুরুত্ব দেয় না। সেই জন্য তোমাদের বলছি বিশেষ ক্ষেত্রগুলো, যে কোনো চ্যাপ্টার, যে কোনো ডেরিভেশনের বিশেষ ক্ষেত্রের উপরে একটু তোমরা বিশেষ দৃষ্টি দেবে একটু। ওকে, তো নেক্সট আমরা পরের অংশ যাব।
তাহলে এটা এতটুকু, তাহলে এখানে পার্শ্ব সরণ আর তার পার্শ্ব সরণটা কি, আর এখানে আপতন কোণ নির্গমন কোণ পরস্পর সমান হবে, সেইটা তোমাকে দেখতে হবে। তাহলে পরের পেজটা উল্টাও। পরের পেজ দেখানো কী আছে, পরপর রাখা কয়েকটি সমান্তরাল মাধ্যমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। তো এই জায়গাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবুও আমি বলবো একবার দেখে রাখবে, একবার জাস্ট দেখে রাখবে। ওকে, একবার জাস্ট দেখে নেবে এটা, এই জায়গাটা কীভাবে করেছে। তো আশা করি তোমরা বুঝতে পারবে, খুবই সহজ জায়গা এটা, এই পোর্শনটা এটা তোমরা একটু দেখে নেবে। ওকে, এটা গেল। নেক্সট পরের অংশে আসা যাক, স্নেলের সূত্রের সাধারণ রূপ। স্নেলের সূত্রের সাধারণ রূপ এইটা গুরুত্বপূর্ণ আছে, এটা প্রমাণটা আছে থেকে নাও। প্রমাণটা এটা যখন বলো স্নেলের সূত্রের সাধারণ রূপটি প্রমাণ করো, তখন এইটা প্রমাণ করতে হবে, বা এইটা μ1 sin I1 = μ2 sin I2। ওকে, এটা তোমরা একটু দেখে নেবে কীভাবে প্রমাণ হলো, ছোট্ট একটা প্রমাণ আছে, তো খুব একটা টাফ নয়। দেখো জটিল জায়গাগুলো এখানে নেই, জটিল জায়গাগুলো আমি তোমাদের দিচ্ছি না, খুব সহজ এগুলো, জটিল জায়গা এখানে নেই, তো চিন্তার কোনো বিষয় নেই। তো পরে দেখে নাও কী আছে, প্রতিসরণের ফলে প্রতিবিম্ব। প্রতিসরণের ফলে প্রতিবিম্ব এখানে দেখে না, এখানে যে গল্প লেখা আছে, গল্পটা জাস্ট পড়বে, গল্প আকারে পড়বে, গল্পটা গল্প আকারেই পড়বে, ডিপলি একদম করতে যাবো না যে একদম কী হয়েছে এসব নয়, জাস্ট একবার পড়বে বোঝার জন্য যে ব্যাপারটা কী বলেছে। তারপরে দেখো বস্তু ঘন মাধ্যমে, চোখ লঘু মাধ্যমে থাকলে এখানে হচ্ছে কি ডেরিভেশনটা করবে, এখানেও একবার ভালো করে রিডিং পড়বে, আর এখানে ডেরিভেশনটা করবে। দেখো না, এই যে ডেরিভেশন আছে, লিখবে না বেশি কিছু, নিজে পড়বে, এগুলো পড়ার পর দু একটা লাইন ছবিটা সিম্পল একটা এঁকে নেবে, তারপরে চিত্রানুযায়ী বলেই এটা ডেরিভেশনটা নামিয়ে দেবে। ওকে, দরকার দু একটা লাইন লিখে দেবে, আলো কোন দিক দিয়ে আসছে, কোথা দিয়ে যাচ্ছে ওইটা। ওকে, আলো কীভাবে আসছে কীভাবে যাচ্ছে ওইটা একটু বলে দেবে, চোখটা কোথায় আছে সেটা বলে দেবে, ব্যাস। চোখ কোথায় আছে আর বস্তু কোথায় আছে এটা বলার পর যা ডাইরেক্ট চিত্রানুযায়ী বলে দেবে। I1 আর এটা এত কিছু বলার প্রয়োজনও নেই, μ2 μ1 বলার প্রয়োজন নেই, কারণ এগুলো ছবির মধ্যেও থাকবে, ছবিটা দেখেই তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, বা যারা যিনি পরীক্ষার খাতা দেখবেন তিনিও বুঝতে পারবেন ছবি দেখে, কেন এত কিছু লিখতে গেলে তাহলে তোমার ডেরিভেশনটাই হবে না ঠিকমতো, সেই জন্য বা সময় তুমি পাবে না। বারবার বলছি, ফিজিক্সের ক্ষেত্রে যত ডেরিভেশন করবে সেখানে কথাবার্তা বা যে গল্প লেখার আছে কিছুটা স্টার্টিংয়ে অবশ্যই লিখবে, অনেকে আছে দেখা শুধু ছবি এঁকে চলে আসবে, এরকম, বা ছবি এঁকে শুধু ডেরিভেশন ডাইরেক্ট নামিয়ে চলে আসে, এইটাও খারাপ। অবশ্যই তোমাকে দু এক কথা লিখতে হবে, 2-3 লাইন একটু লিখবে, জাস্ট যেই বিষয় ডেরিভেশন করছো সেই বিষয় সম্পর্কে দু একটা কথা লেখার পর ডেরিভেশন নামিয়ে দেবে। খুব বেশিও লিখবে না আর একদম লিখবেও না, একটু কম করে লিখবে। ওকে, তাহলে এটা হলো, তাহলে ডেরিভেশনটা তোমরা নামিয়ে দেবে। তারপর এখানেও যে বিশেষ ক্ষেত্রগুলো আছে সেই বিশেষ ক্ষেত্রগুলো একটু দেখবে, সাধারণ ক্ষেত্র। ওকে, সাধারণ ক্ষেত্রগুলো দেখবে। একইভাবে পরেরটাও আছে, বস্তু যখন লঘু মাধ্যমে, চোখ ঘন মাধ্যম। ওকে, এইটাও ভালো করে তোমরা দেখে নেবে। এরও সাধারণ ক্ষেত্রগুলো একটু তোমরা দেখে নেবে। আর বিশেষ করে এই যে এই জায়গাগুলো, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ জায়গা থাকে। ওকে, আমরা এগুলো স্কিপ করি, কিন্তু এইগুলো তোমরা দেখবে, এগুলো থেকে শর্ট কোশ্চেন টাইপের আসে, তাই এইগুলো একটু দেখে নেবে। পরে দেখে নাও, পরে কি আছে, তির্যক আলোকরশ্মি দ্বারা গঠিত প্রতিবিম্ব। এখানে জাস্ট একবার রিডিং পড়ে নেবে, আর কিছু নেই, একবার জাস্ট রিডিং পড়লে যথেষ্ট হয়ে যাবে, এখানে অতটা গুরুত্বপূর্ণ কিছু নেই। ওকে, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সমান্তরাল ফলকের নিচে রাখা বস্তুর প্রতিবিম্ব। তো এইটা একবার তোমরা একটু পড়ে নিতে পারো এই জায়গাটা, কারণ এখানে যে ডেরিভেশনটা আছে এখানে এই জায়গাটা একটু দেখবে, এই জায়গাটা কি বলতে চেয়েছে, এই অংশটুকু শুধু এখান থেকে এই অংশ একবার ওটা রিডিং পড়বে, রিডিং দেখে নাও, এইটা একবার রিডিং পড়বে, রিডিং পড়ার পর এই জায়গাটা একটু দেখে নেবে কি বলতে চেয়েছে, এই জায়গাটা একটু দেখে নেবে, ব্যাস, ঠিক আছে। তো গেল এটা। নেক্সট দেখে নাও কী আছে, প্রতিসরণের কয়েকটি উদাহরণ, জাস্ট একবার রিডিং পড়ে নেবে কী কী উদাহরণ আছে, কিছু আর নেই। ওকে, এই জাস্ট রিডিং পড়বে, এই জায়গাটা একটু গুরুত্ব দেবে, এই জায়গাটা পুরু দর্পণের আপতবেদ। ওকে, পুরু দর্পণের আপতবেদ সেটা কি আছে এটা একটু দেখে নেবে এই জায়গাটা। ওকে, তাহলে বুঝতে পারলে কতটা অংশ তুমি বাদ দিচ্ছ, জাস্ট এইগুলো একবার রিডিং পড়লে হবে, কারণ ওই জায়গা থেকে এরকম কোনো কোশ্চেন আসে না। ওকে, যদি আসে তুমি বুঝতে পারবে, ওকে, বা তুমি অ্যান্সার করতে পারবে সেইগুলো। তো নেক্সট আমরা পরের পেজ উল্টাবো, এখানে দেখো তারপরের পেজ, এখানে দেখানো আছে সংকট কোণ। এইটা একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু লেখা আছে অনেক, দেখে নাও লেখা অনেক আছে। ওকে, তাহলে তুমি এত মুখস্থ করবে, এই এতটা মুখস্থ করার প্রয়োজন নেই। তাছাড়া সংকট কোণ সম্পর্কে তোমরা জানো, তবুও বলছি সংকট কোণ কাকে বলে, সংজ্ঞা সিম্পল দেখো, সংকট কোণ
সংকট কোণ বলা হয়? দেখো সংকট কোণ বলা হয়। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ কাকে বলে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? এইটা ওকে। তাহলে দেখো সংকট কোণ কাকে বলে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে। এখানে দেখো সংকট কোণের মান আপতিত আলোর বর্ণ এবং মাধ্যম দ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে। তো এইটাও একটা গুরুত্বপূর্ণ কথা, কারণ এগুলো এমসিকিউ কোশ্চেনে দিয়ে দিতে পারে। ওকে ওকে সংকট কোণ দেখো না, সংকট কোণ জায়গায় দেখ দিলাম। সংকট কোণ কাকে বলে আর সংকট কোণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ব্যাস এটা। ওকে, আর কয়েকটা এক্সাম্পল দেখে নাও। যেমন হচ্ছে কি বায়ু সাপেক্ষে কাঁচের সংকট কোণ হচ্ছে 42 ডিগ্রি, আর জলের সংকট কোণ হচ্ছে কি 49 ডিগ্রি। বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ 49 ডিগ্রি, আর বায়ু কাঁচের সংকট কোণ হচ্ছে কি 42 ডিগ্রি। এই দুটো মনে রাখবে, এই দুটো মনে রাখবে, কারণ এমসিকিউ কোশ্চেন আসলে তুমি সহজে এগুলো অ্যান্সার তাহলে করতে পারবে। নেক্সট, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ওকে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখে নাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন শর্তটা কি, শর্তটা দেখে নাও। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, এর শর্ত। তাহলে দেখো সহজ করে দিলাম, পুরো বিষয়টাকে এত বড় জিনিসটা তা সহজ হয়ে গেল। কি সংকট কোণ কাকে বলে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, এর শর্তটা কি। ওকে, এর শর্তটা কি। ওকে, এটা হলো। তারপর যে ক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটা অসম্ভব, কোন ক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে না, পূর্ণ শব্দটি ব্যবহারের কারণ কি। এটা সাধারণত ক্লাস 10-এর কোশ্চেন, তবুও তোমরা একবার পড়ে নেবে। ওকে, ক্লাস 10-এর কোশ্চেন তবু একবার পড়ে নেবে। নেক্সট, সংকট কোনো ঘন মাধ্যমের প্রসারকের মধ্যে সম্পর্ক। মেনলি এখান থেকে দেখা সম্পর্কটা মনে রাখতে হয়। ওকে, সম্পর্কটা মনে রাখতে হয়। সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। ওকে, 1/μ। মিউ এটা বাইর হচ্ছে, মিউ এ হচ্ছে বাইরের মাধ্যমের প্রতিসরণ এটা 1 হয়, তার সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। তাহলে তবু এটা নিজের একবার কোড দেখে নেবে, খুবই সহজ আছে, একবার ডেরিভেশনটা দেখে নেবে। ওকে, তাহলে এটা গেল। পরেরটা দেখে নাও, এটা এই অংশটা দেখে নেবে 1-2 পয়েন্ট। দেখেন আমি যেটা বলেছিলাম মিউ প্রপোর্শনাল 1/λ², অথবা সাইন থিটা সি প্রপোর্শনাল λ²। এইটাও এইগুলো না, এইগুলো এমসি কোশ্চেনে প্রায় আসে এরকম টাইপের, সেই জন্য এগুলো একদম বাদ দেবে না, এই জায়গাটা একদম বাদ দেবে না এগুলো। তাহলে নেক্সট দেখো না, আমার পরের অংশটা যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এখানটা কী কী পড়তে হবে। আর পরে দেখে নাও, পরে হচ্ছে কি পেজ নাম্বার 596, যাদের অন্য বই আছে শুধু পয়েন্ট মেলাও। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ, ব্যাস উদাহরণ আছে, উদাহরণ পড়ে নেবে একবার, খুবই সহজ। এইগুলো সব উদাহরণগুলো একবার রিডিং পড়ে নেবে, একবার জাস্ট রিডিং পড়লেই হবে, একবার রিডিং পড়লেই হবে, ব্যাস। এইগুলো শীত প্রধান দেশে এইগুলো একই ব্যাপার। এখানে জলের এই জায়গাটা একটু কিন্তু গুরুত্বপূর্ণ আছে, জলের মধ্যস্থিত দর্শকের দৃষ্টি। ওকে, দেখে নাও, জলের উপরে সব বস্তুই দর্শকের চোখে 98 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি শঙ্কুর মধ্যে অবস্থিত বলে মনে হয়। জলের উপরের সব বস্তুই দর্শকের চোখে 98 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি শঙ্কুর মধ্যে অবস্থিত বলে মনে হয়, এইটা একটু মনে রাখবে। এখানে দেখে নাও এই জায়গা, এই বিশেষ এই জায়গাগুলো, এই দেখে নাও জলের মধ্যস্থিত দর্শকের দৃষ্টি, এই জায়গাটা আবার রিডিং পড়বে, কারণ এখান থেকেও শর্ট কোশ্চেন আসে। জলের মধ্যে থাকা দর্শকের চোখের জলতল। ওকে, এই পয়েন্টগুলো 1 নম্বর 2 নম্বর পয়েন্টগুলো ভালো করে পড়বে। ছিদ্রের ব্যাসার্ধ নির্ণয়, ছিদ্রের ব্যাসার্ধ নির্ণয়টাও ভালো করে একটু পড়ে নেবে। এই জায়গা দেখে না, এখান থেকে শর্ট কোশ্চেন টাইপের চলে আসে, বা 2 নম্বর কোশ্চেন আসতে পারে, যেগুলো দেখালাম এখানে আপ টু ডেরিভেশন পর্যন্ত। হীরকের উজ্জ্বলতা, এইটা একবার রিডিং পড়ে নেবে, এর হীরকের জন্য অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই হয়, তো এইটা একবার রিডিং পড়ে নেবে। ওকে, এটা গেল। নেক্সট এখানে দেখে নাও আলোকবাহী তন্তু, আলোকবাহী তন্তু এর গঠন ও কার্যনীতি এগুলো আসে না, শুধু এর ব্যবহারটা পড়লে হবে। আলোকবাহী তন্তুর ব্যবহারটা জাস্ট একবার পড়ে নেবে, আলোকবাহী তন্তুর একবার ব্যবহার পড়ে নেবে। ওকে, তামার তুলনায় তন্তুর তারের সুবিধা কী, এইটাও পড়ে নেবে, জাস্ট রিডিং পড়বে। দেখে নাও, আমি বলছি এখানে এই দুটো জায়গা বা এই জায়গাটা পুরোটাই একবার রিডিং পড়বে। আলোকবাহী তন্তু অ্যাকচুয়ালি কোনটা, আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়, দেখে নাও এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করো। কী পড়বে এখান থেকে, আলোকবাহী তন্তুকে আলোর কোন ধর্মটা ব্যবহার করা হয়, প্রতিসরণ না কি, এর মধ্যে পূর্ণ প্রতিফলন হয় না কি হয়, সব বিষয়টা দেখবে। আর এর ব্যবহারটা কী। ওকে, এর ব্যবহারটা কী, ব্যবহারের সাধারণত আসে ব্যবহার,
বা তামার তুলনায় তন্তুর তারের সুবিধা, এই জায়গাগুলো। ওকে, এখান থেকে 1 নম্বরে এমসিকিউ আসছে, বড় কোশ্চেন করে আসে না। একবার রিডিং পড়বে, ওকে, একটু সময় দিয়ে একবার রিডিং পড়ে নেবে, একবার রিডিং পড়লে যথেষ্ট হয়ে যাবে এটা। ওকে, তো পরের অংশ দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আছে প্রিজম। তার আগে বলে দিই বায়ুমণ্ডলের প্রতিসরণ, বায়ুমণ্ডলের প্রতিসরণ একবার রিডিং পড়ে নেবে, জাস্ট যা আছে একবার রিডিং পড়বে, আর কিছু না। এখানে দেখানো মেন এই জায়গাটা গুরুত্বপূর্ণ আছে। প্রিজম ও কিছু সংজ্ঞা। প্রিজমের বিষয়টা দেখানো, প্রিজমের বিষয়টা একবার রিডিং পড়বে বোঝার জন্য, শুধু বোঝার জন্য, এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। একবার এটা রিডিং পড়ে বুঝবে কোনটাকে কি বলে, ভূমি কাকে বলে, পার্শ্বতল কাকে বলে, এগুলো একবার পড়বে। মেন যেটা গুরুত্বপূর্ণ আছে সেটাকে প্রিজম প্রধান ছেদ বরাবর আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ এইটা টোটালটা দেখে নাও, এটা পুরো ডিটেলসে ভালো করে পড়বে এই যে বিষয়টা, ছবিটাও আঁকবে। আর যেটা পরীক্ষায় আছে সেটা যে কি চ্যুতিকোণের রাশিমালা, চ্যুতিকোণের রাশিমালা যদি প্রতিষ্ঠা করো বা ডেল্টা ইকুয়াল টু I1 + I2 - A, এইটা যেটা আছে নিচের দিকে দেখে নাও, এইটাও প্রায় আসতে। ওকে, সেই জন্য এইগুলো এই ডেরিভেশনটা অবশ্যই ভালো করে করবে। ওকে, এই ডেরিভেশনটা পুরোটা করবে। আর দেখে নাও এই চ্যাপ্টার যে কোনো জায়গায় যখন তোমার সমস্যা হবে, ভিডিও আছে চ্যানেলে, তোমরা ভিডিওটা ভালো করে দেখে নেবে। এক একটা টপিকের উপরে করা আছে পুরো। প্রিজমের প্রবলেম, প্রিজমের ভিডিওটা দেখে নিয়ে যদি সমস্যা হয় একবার ভিডিও দেখে নিয়ে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে। ওকে, তাহলে এই হিসাবে তোমরা করে নেবে। নেক্সট, ন্যূনতম চ্যুতিকোণ। ন্যূনতম চ্যুতিকোণ, তাহলে এখানে কি আছে মেন পড়তে হবে কি ন্যূনতম চ্যুতিকোণের রাশিমালা বা ন্যূনতম চ্যুতিকোণের শর্ত, রাশিমালা না, ন্যূনতম চ্যুতির শর্তটা কি, এই ছবিটা অবশ্যই মাস্ট মনে রাখতেই হবে, এই ছবিটা মাস্ট মনে রাখতে হবে। তো এখানে যে প্রমাণগুলো আছে এই প্রমাণগুলো কিন্তু একদম একটাও গুরুত্বপূর্ণ নয়, এই প্রমাণগুলো করতে যেও না, এই যে প্রমাণগুলো আছে একদম করবে না, শুধু ন্যূনতম চ্যুতির শর্তটা মনে রাখবে। অর্থাৎ I1 = I2 হবে, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে I1 = I2 হয়ে যাবে। ওকে, তার ডেল্টা = ডেল্টা মিনিমাম তখনই হবে যখন I1 = I2 হবে, আর R1 = R2 হবে। ওকে, R1 = R2 এবং I1 = I2, এই দুটো হলে ইকুয়াল হলে তবে চ্যুতিটা ন্যূনতম। দেখো না, I1 = I2 আর R1 = R2, এই দুটি হবে। ওকে, এই ডেরিভেশন এখানে যা দিয়েছে এইগুলো ডেরিভেশনগুলো করার প্রয়োজন নেই। ওকে, ছবিটা অবশ্যই করতে হবে, লেখচিত্রটা মনে রাখতে হবে, এই লেখচিত্রটা। এবারে এখানে দেখে নাও ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্যে রশ্মির গতিপথ এখানে যা দিয়েছে একবার জাস্ট এই জায়গাটা একবার দেখে নেবে, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। এটা প্রতিসরাঙ্ক এবং ন্যূনতম চ্যুতির কোণ, প্রতিসরাঙ্ক এবং ন্যূনতম চ্যুতিকোণ, এই জায়গাটা এখানে যে প্রমাণটা গুরুত্বপূর্ণ আছে, দেখুন প্রমাণটা গুরুত্বপূর্ণ আছে। আর এখানে সমবাহু ত্রিভুজের প্রিজমের ক্ষেত্রে চ্যুতি যখন ন্যূনতম হয় প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ তখন প্রিজমের ভূমির সমান্তরাল হয়। এই পয়েন্টটা আমি বলবো তোমরা একটু মনে রাখবে, কোনটা কি হয় তখন প্রতিসম হয়, প্রতিসমটাও মনে রাখবে। সেই জন্য বলছি একবার এটা রিডিং পড়বে, একবার রিডিং পড়লে এই পয়েন্টগুলো তোমার চোখে ভাসবে, তখন তুমি সহজেই অ্যান্সার করতে হবে। প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থায় মোট চ্যুতি দুটি প্রতিসরক তলের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যায়। ওকে, এই পয়েন্ট এখান থেকে ছোট্ট এর এখানে কোনো ডেরিভেশন আসে না, এই জায়গাটায় ছোট্ট যে পয়েন্টগুলো আছে এখান থেকে MCQ কোশ্চেন বা 1 নম্বর প্রশ্ন চলে আসতে পারে, কিন্তু ডেরিভেশনের জন্য এইটা ডেরিভেশনটা করবে। ওকে, এই পুরো ডেরিভেশনটা করবে। নেক্সট আমরা তাহলে প্রিজমটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা পরবর্তী অংশ যাবো, দেখুন পাতলা প্রিজম কাকে বলে, প্রথম সংজ্ঞাটা অবশ্যই পড়বে। পাতলা প্রিজম কাকে বলে, পাতলা প্রিজমে রশ্মির চ্যুতি, এটা যে ফর্মুলা আছে ডেল্টা = দেখে নাও আলাদা আছে, পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতির ফর্মুলা দেখে নাও আলাদা আছে, ডেল্টা = μ - 1 × A। ওকে, এইটা দেখতে হচ্ছে ফর্মুলা এখানটা আলাদা আছে। তাহলে নর্মাল প্রিজম আর পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতির ফর্মুলাটা কিন্তু আলাদা আছে। ওকে, তাহলে এখানে ফর্মুলাগুলো দেখে নাও কীভাবে প্রমাণ করেছে, সেই ফর্মুলায় তোমরা প্রমাণ করবে। তাহলে এখানে ডেল্টা = μ - 1 A কীভাবে করেছে পুরোটাই, এখানে কোনো অংশটাই বাদ দেবে না। ওকে, এখানে কোনো অংশটাই বাদ দেবে না, পুরোটাই এখান থেকে যা আছে হুবহু ভালো করে মনে রাখবে বা এটা বোঝার চেষ্টা করবে। ওকে, তো নেক্সট আমরা পরেরটা যাচ্ছি, দেখে নাও প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজমের কোণের সীমাস্থ মান, এইটাও খুবই গুরুত্বপূর্ণ আছে। ওকে, এটাও খুবই গুরুত্বপূর্ণ আছে, এখানে বাদ দিলে হবে না, পুরোটাই ভালো করে তোমরা পড়বে। দেখে নাও এখানে যা আছে পুরোটাই ভালো করে রিডিং পড়বে, রিডিং পড়ার পর এখানে বুঝবে এবং এই ডেরিভেশনটাও বের করবে।
এ ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ, এই পুরোটা করবে। এবং এর বিশেষ ক্ষেত্র, এর যে বিশেষ ক্ষেত্রগুলো আছে দেখে নাও, এই বিশেষ ক্ষেত্রগুলো কিন্তু ভালো করে করতে হবে। ওকে, তাহলে এই বিশেষ ক্ষেত্রগুলো ভালো, বারবার বলছি প্রত্যেকটা জিনিসের বিশেষ ক্ষেত্র ভালোভাবে করবে। এই পয়েন্টগুলো দেখেন 1 নম্বর 2 নম্বর পয়েন্ট আছে, এগুলো করবে। ওকে, নেক্সট দেখে নাও, নির্দিষ্ট প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপাত কোণের সীমাস্থ মান, এইটাও গুরুত্বপূর্ণ আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ আছে। এই জায়গাটা কিন্তু বাদ দেবে না কেউই, বিশেষ করে যেগুলো বাদ দেওয়ার আমি বলেছি, বাদ দেওয়ার কথা বাদ দিয়ে দিয়েছি বা বলে দিয়েছি, কোনগুলো পড়বে না, কিন্তু এই জায়গাগুলো কিন্তু দেখে না খুবই গুরুত্বপূর্ণ আছে। ওকে, তাহলে এগুলো ভালো করে পড়বে। তারপরে আমরা চলে আসি, পরে দেখুন কি আছে, প্রিজমের কিছু বিশেষ ব্যবহার, প্রিজমের কিছু বিশেষ ব্যবহারটা দেখেন কি আছে, পূর্ণ প্রতিফলক প্রিজম, পূর্ণ প্রতিফলক প্রিজম কী কী হিসাবে ব্যবহার করা হয় এইগুলো একবার রিডিং পড়বে। ওকে, রিডিং পড়বে আর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সব হাইলাইট করা আছে যেগুলো দেখবে সেইগুলো তোমরা দাগ দেবে। পূর্ণ প্রতিফলক প্রিজমের সুবিধাটা কি, এইগুলো দেখে নাও, গল্প আকারে পড়বে, এই জায়গাটা গল্প আকারে পড়বে, একদম মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু গল্প আকারে 2-3বার পড়লে বুঝতে পারবে যে এটাকে কোনটাকে কীভাবে ব্যবহার করে, সেই হিসাবে তোমরা পরীক্ষা যদি আসে লিখে দেবে। পূর্ণ প্রতিফলক প্রিজমের অসুবিধাটা কী আছে, সুবিধা অসুবিধা দুটোই। প্রতিবিম্ব সমশীর্ষকারী প্রিজম, প্রতিবিম্ব সমশীর্ষকারী প্রিজম এইটাও ব্যবহার করে, কোনটাকে মেন হচ্ছে কি, কোন প্রিজম কত ডিগ্রি অ্যাঙ্গেল রাখলে, কীভাবে রাখলে আলো কোথা থেকে আপতিত হলে কেমন তৈরি হবে কিছু, সেইটা ভালো করে বুঝবে। রশ্মির 0 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে প্রতিবিম্বকে সমশীর্ষ করা, এইটা। ওকে, এই ছবিটা ভালো করে পড়বে। এখানেও দেখে নাও, এখানে প্রত্যেকটা অংশই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সেই জন্য ভালো করে বুঝবে এই জায়গাটা কী বলতে চেয়েছে কোনটাকে। এটা তুমি যদি একবার পড়ে খুব সহজ লাগবে, এখানে কোনো টাফ বিষয় নেই, খুবই ছোট্ট সহজ এক্সাম্পল দিয়েছে কোনটাকে আমরা কীভাবে ব্যবহার করব। ওকে, তাহলে এটা হলো, কোনোটা 90 ডিগ্রি আছে, কোনো 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রিজম আছে, কোনোটা 0 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে, কোনোটা 180 চ্যুতি ঘটিয়ে, তো এইগুলো তোমাকে একটু ভালো করে দেখতে হবে। ওকে, তাহলে এগুলো গেল। তো নেক্সট দেখে নাও, ব্যাস দেখে নাও, চ্যাপ্টার ক্লোজ। ওকে, তাহলে চ্যাপ্টার শেষ হয়ে গেল। তাহলে যেইগুলো দাগ দিলাম দেখো ভালো করে পড়বে। তাহলে এখানে দেখে নাও, অনেক অংশ আমি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু যেইগুলো একদম বাদ দেওয়ার নয় সেইগুলো বাদ দেওয়া যাবে না। তো সাজেশন মানে পুরোটা বাদ দিয়ে 2-1টা জায়গা দাগ দেওয়া, তাহলে তুমি খুব বিপদের মধ্যে পড়ে যাবে। সেই জন্য আমি তোমাদের এই চ্যাপ্টারের এমনভাবে দাগ দিয়েছি যেইগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, এই যে অংশগুলো যদি ভালো করে পড়ো, এখান থেকে যাবতীয় কোশ্চেন আসলে খুব সহজে তুমি তার অ্যান্সার করতে পারবে। ওকে, তো বই থেকে যেগুলো তোমাদের দেখালাম, তো আশা করি সেগুলো সবই বুঝতে পারছো, সেই হিসাবে তোমরা স্টাডি করবে, দেখবে খুব ভালোভাবেই তোমার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আর ফাইনাল পরীক্ষাও দেখবে যে কোনো রকম প্রশ্ন আসলে খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিডি চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।